আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি তোমাদের আমির ভাইয়া, পড়াশোনা করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের এইচএসসি রসায়নের প্রথম পত্রের গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এবং বোর্ড পরীক্ষা থেকে শুরু করে এডমিশনের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ইউনিভার্সিটি যে কোশ্চিন গুলো, যে টপিক থেকে কোশ্চিন গুলো চুজ করে, তার মধ্যে একটা হচ্ছে দ্রাব্যতার গুণফল বা কেএসপি এর অঙ্ক। তো আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে এবং খুবই দ্রুত আমরা এই যে কেএসপি এর ম্যাথ আছে বা এর যে বেসিক আছে, এর পেছনে আসলে যে বেসিক আছে, যারা না বুঝে মুখস্থ করে অথবা স্কিপ করে তাদের জন্য সহজ করে দিব ইনশাল্লাহ। আমি যতটুকু শিখছি তার আঙ্গিকে আমি বোঝানোর চেষ্টা করব আসলে কেএসপিটা কি, দ্রাব্যতার গুণফল কি। আমি আগেও একটা কথা বলছি যে রসায়ন হইতেছে ফিল করার বিষয়। এই রসায়নকে ফিল করে করে পড়তে হবে, এখানে মুখস্থ বিদ্যার কোনো ঠাঁই নাই। আমি পার্সোনালি সেটা বিশ্বাস করি। তাহলে কথা না বাড়াই, চলো আমরা ভিডিওতে চলে যাই। আসলে এখানে কি বলছে যে দ্রাব্যতার গুণফল বা কেএসপি। এখন প্রশ্ন হইতে পারে, ভাইয়া কেএসপি মিন্স কি? কেএসপি হইতেছে, কেএসপি এর তুমি যদি ফুল ফর্ম লেখো, এই এস হইতেছে তোমার সলিউবিলিটি, সলিউবিলিটি, পিতে হচ্ছে প্রোডাক্টস, প্রোডাক্ট সলিউবিলিটি প্রোডাক্ট। কেটা কি ভাইয়া? কেটা হচ্ছে কনস্ট্যান্ট, কে হচ্ছে একটা কি ধ্রুবক। দ্রাব্যতার গুণফল একটা ধ্রুবক, এই কারণে এখানে কি বলা হয়, এসপি মিনস হচ্ছে এখানে সলিউবিলিটি প্রোডাক্ট। এখন হইছে দ্রাব্যতার গুণফল, আমরা আগের লেকচারে দেখেছি আসলে দ্রাব্যতাটা কি, তার সাথে আবার হইতেছে এখানে গুণফল আছে। তো আমি একটা কথা বলবো এখানে দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে। দ্রাব্যতা খুবই গুরুত্বপূর্ণ কিছু টার্মস আমি এখানে লিখবো, আশা করি তোমাদের বুঝতে সহজ হবে। দ্রাব্যতা সকল ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রে প্রযোজ্য, প্রযোজ্য। প্রশ্ন হইতে পারে না ভাইয়া এখানে এই সকল ক্ষেত্রটা কি? প্রশ্ন তো হইতেই পারে, তাই না? সকল ক্ষেত্রটা আসলে কি? এই সকল ক্ষেত্র মিন্স, আমি এই সকল ক্ষেত্র দ্বারা বোঝাইতেছি সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। তার মানে দ্রাব্যতাটা যেটা আমরা আগের লেকচারে পড়ছি, সেটা কার ক্ষেত্রে সত্য ভাইয়া? সলিডের জন্য, মানে কঠিনের জন্য সঠিক, কঠিন পদার্থে হতে পারে যৌগটা, এবং লিকুইড তরলের ক্ষেত্রে হতে পারে, এবং গ্যাসের ক্ষেত্রে হতে পারে, এবং কিসের ক্ষেত্রে হতে পারে? গ্যাসের ক্ষেত্রে হতে পারে। বুঝাইতে পারলাম বিষয়টা? তাহলে দ্রাব্যতা সকল ক্ষেত্রে প্রযোজ্য, মানে সব রকমের স্টেটে দ্রাব্যতা তুমি করতে পারবা। সেটা হতে পারে সলিড, সেটা হতে পারে লিকুইড, সেটা হতে পারে কি গ্যাস। কিন্তু দ্রাব্যতার গুণফল, কিসের গুণফল ভাইয়া? দ্রাব্যতার গুণফল বা কেএসপি, দ্রাব্যতার গুণফল বা হইতেছে কেএসপি শুধুমাত্র, শুধুমাত্র স্বল্প দ্রবণীয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন লিখতেছি, স্বল্প দ্রবণীয়, স্বল্প দ্রবণীয়, শুধুমাত্র স্বল্প দ্রবণীয় সলিড বা কঠিন, সলিড বা কঠিন পদার্থের, পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, প্রযোজ্য। বুঝাইতে পারলাম ভাইয়া? তাহলে একটা কথা কি বললাম এখানে, দ্রাব্যতা আমরা যেটা লাস্ট লেকচারে বলছি সেটা হইতেছে সকল ক্ষেত্রে প্রযোজ্য। সকল ক্ষেত্র মিন্স সলিড, লিকুইড এন্ড গ্যাস। এবং দ্রাব্যতার গুণফল যেটা আমাদের আজকের টপিক, সেটা হইতেছে কেএসপি, শুধুমাত্র স্বল্প দ্রবণীয় সলিড, মানে হইতেছে তোমার কঠিন পদার্থের ক্ষেত্রে হতে হবে। এবং এখানে এরা একটা কথা বলে দিছে, স্বল্প দ্রবণীয়, অধিক দ্রবণীয় হওয়া যাবে না, পদার্থের ক্ষেত্রে বিবেচ্য। এবং লিকুইড এবং অ্যান্ড গ্যাসে, লিকুইড এবং হচ্ছে গ্যাসে, মানে হচ্ছে তরলে এবং গ্যাসীয় অবস্থায় এটা কখনো প্রযোজ্য হবে না, এটা কখনো প্রযোজ্য, প্রযোজ্য হবে না। বুঝাইতে পারলাম ভাইয়া? তাহলে
দ্রাব্যতার সাথে এর পার্থক্যটা তৈরি করতে পারবা না। দ্রাব্যতা সকল ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হতে পারে কঠিন, তরল এবং গ্যাস। এবং দ্রাব্যতার গুণফল কেএসপি শুধুমাত্র স্বল্প দ্রবণীয় সলিড মানে কঠিন পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কিন্তু গ্যাস এবং লিকুইড বা তরলের ক্ষেত্রে কখনো কেএসপি হবে না বা দ্রাব্যতার গুণফল হবে না। বুঝাইতে পারলাম? মোস্ট ইম্পর্টেন্ট কিছু এখানে এমসিকিউ, আমি দুইটা লাইন লিখছি, দুইটা লাইনের মধ্যে অনেক এমসিকিউ আছে যেগুলো অলরেডি বোর্ড পরীক্ষা প্লাস মেডিকেল পরীক্ষা প্লাস এডমিশনের অনেক বিশ্ববিদ্যালয়ে এসেছে। ঠিক আছে, তো এটার ইম্পর্টেন্সই অনেক বেশি। তাহলে দ্রাব্যতার গুণফল আমরা কোথায় পাইলাম? শুধুমাত্র স্বল্প দ্রবণীয় কঠিনের মধ্যে পাইলাম। এখন একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া কেএসপি এটা আমরা কিভাবে বুঝবো বা কি দ্বারা বুঝবো? কোনো একটা জিনিসকে আইডেন্টিফাই করতে গেলে মানুষের যেমন নামের প্রয়োজন, সেরকম কোনো একটা টার্মসকে যদি তুমি ক্লারিফাই করতে যাও সেক্ষেত্রে তোমার দরকার হবে এককের। ঠিক আছে, তা চলো আমরা একটু এককটা দেখে নেই। তাহলে দ্রাব্যতার এককটা কি হবে সেটার মাধ্যমে আমরা খুব ইজিলি আমরা ওই বিষয়গুলো ক্যাচ করতে পারবো। বুঝাইতে পারলাম ভাইয়া? তাহলে দেখো, দ্রাব্যতার গুণফল একক, দ্রাব্যতার গুণফলের একক, দ্রাব্যতার গুণফলের একক, এটা বলছে না? দ্রাব্যতার গুণফলের একক একটা হইতে পারে মোলার, একটা মোলার হইতে পারে বড় হাতের এম, একটা হইতে পারে মোল পার লিটার, মোল পার লিটার হইতে পারে, আর একটা হইতে পারে গ্রাম পার লিটার হইতে পারে। প্যাচ লাগছে না? আসো সলভ করি খুব দ্রুত। আমি কেন মোলার ইউজ করলাম? মোলার তো ভাইয়া ঘনমাত্রার একক, তাই না? ঘনমাত্রার একক, মোলার তো ঘনমাত্রার একক। এই দুইটা না হয় মানলাম যে হচ্ছে দ্রাব্যতার গুণফলের একক, কিন্তু মোলার আমি কেন ইউজ করলাম? মোলার তো ঘনমাত্রার একক, মোলার আমি কেন ইউজ করলাম? এটা অনেকের প্রশ্ন হতে পারে। আসো আমরা সেটা খুব সুন্দর মতো দেখি। এটা একটা হইতেছে, ধরে নাও একটা হচ্ছে জার, এর মধ্যে এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত পানি আছে, মিন্স দ্রাবক। এগুলো হইতেছে দ্রাবক। আমি এইখান থেকে কি দিলাম জানো? আমি এইখান থেকে দ্রব দিলাম। কি দিলাম? দ্রব দিলাম। তাহলে এইটা ছিল আমার দ্রাবক, দিলাম আমি কি? এইটুকু হইতেছে দ্রবক। এটা কি হয়ে গেল? দ্রবণ হলো না? একটা দ্রাবক প্লাস দ্রব ইজুকালস টু কি? দ্রবণ না? তাহলে ভাইয়া দেখো, যখন পানি ছিল তখন যে ঘনমাত্রাটা ছিল, এবং আমি যখন কোনো একটা প্রোডাক্ট যুক্ত করলাম, সাপোজ ধরো পানির মধ্যে চিনি দিলাম, তখন কি তার ঘনমাত্রাটা বৃদ্ধি পাইছে না ভাইয়া? বৃদ্ধি পাইছে কিনা? তো আমি এখন এখানে দ্রব এবং দ্রাবক আছে, আমি অতিরিক্ত আরো কিছু দিলাম, দেখা গেল এই পর্যন্ত আছে। এখন তুমি আমাকে বলো তো, আমি যখন এক্সট্রা চিনি অ্যাড করলাম তখন দেখো তো আবার ঘনমাত্রা মানে হচ্ছে দ্রবণ, দ্রাবক প্লাস দ্রব এই দুইটা মিলে হয় দ্রবণ। তাহলে দ্রবণটা বেড়ে গেল না? তাহলে ঘনমাত্রাটা কি? বেড়ে গেল। তাহলে দেখো একটা জিনিস দেখো, আমরা যখনই দ্রব অ্যাড করতেছি তখন কি হয়ে গেছে বলতো? ঘনমাত্রা কিন্তু বেড়ে গেছে, বুঝছো? তখনই কিন্তু ঘনমাত্রা বেড়ে গেছে। তার মানে এখান থেকে কিছু জিনিস আমাদের স্পষ্ট হয়, কেন আমরা এখানে ঘনমাত্রার একক ইউজ করলাম, সেই ক্ষেত্রে আমাদের কিছু একটা জিনিস স্পষ্ট হয়। দেখো, দ্রবণের মধ্যে দ্রব যুক্ত করলে ঘনমাত্রা বৃদ্ধি পায়। ঘনমাত্রা কি পায় ভাইয়া? বৃদ্ধি পায়। তাহলে দ্রবণের মধ্যে কি, যখন আমরা দ্রব যুক্ত করব তখন সেটার ঘনমাত্রা কি পাবে ভাইয়া? বৃদ্ধি পাবে। তাহলে দ্রবণটা যদি সম্পৃক্ত দ্রবণ হয়, দ্রবণটা কি হবে? দ্রবণ যদি সম্পৃক্ত হয় তাহলে দ্রবণ যদি সম্পৃক্ত হয় তাহলে ওই ঘনমাত্রাকে আমরা কি বলবো বলো? তাহলে ওই ঘনমাত্রাকে দ্রাব্যতা বলা হয়।
আশা করি বুঝাইতে পারলাম। কি বুঝাইতে পারলাম ভাইয়া? মেইন টপিক এখানে কি, মেইন যেই থিমটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আমি আবারও তোমাদের একটা চিত্রর মাধ্যমে আবারও বুঝাই, কারণ এই জিনিসটা না বুঝলে তোমরা কিন্তু এর মাহাত্ম্যটা বুঝতে পারবে না, যে মোলার কেন আমি ইউজ করলাম। এই দুইটা না হয় ঠিক আছে, মোলার ঘনমাত্রার একক আমি কিসের জন্য হচ্ছে দ্রাব্যতার গুণফল বা কেএসপি তে ইউজ করলাম। দেখো এখানে আগে থেকে হইতেছে তোমার দ্রব প্লাস কি হইতেছে, এখানে এই দুইটা মিলে আছে দ্রব, এখানে আছে দ্রাবকও আছে, ঠিক আছে, দ্রব আছে দ্রাবকও আছে। এখন আমি বাইরে থেকে এক্সটার্নাল কিছু চিনি দিলাম ধরে নাও দ্রব হিসেবে, তাহলে বলো তো এখন যেই ঘনমাত্রা আছে এরপরে কি সেই ঘনমাত্রা থাকবে না বেড়ে যাবে? অবশ্যই বেড়ে যাবে। তাহলে যদি ঘনমাত্রাটা বেড়েই যায়, তাহলে আমরা এটা বলতে পারি না যে দ্রবণের মধ্যে দ্রব যুক্ত করলে ঘনমাত্রা বৃদ্ধি পায়। দ্রবণটা যদি সম্পৃক্ত হয় ওই ঘনমাত্রাকে আমরা কি বলতে পারি? দ্রাব্যতা বলতে পারি। তাহলে বোঝা যাইতেছে যে দ্রাব্যতা এবং ঘনমাত্রা একই সূত্রে গাঁথা। এই কারণে আমরা এখানে মোলারটা ইউজ করতে পারি, এটাতে কোনো সন্দেহ নাই। বুঝাইতে পারলাম ভাইয়া? এবং মোল পার লিটার এবং গ্রাম পার লিটার এই দুইটা তার এককই, এই দুইটা হইতেছে রিয়াল একক। আরো একটা ইউজ হয় যেটা হইতেছে ঘনমাত্রার একক, এটার নাম কি দিলাম আমরা? মোলার। কেন দিলাম সেটার ক্লারিফাই বা এক্সপ্লেনেশন আমি এখানে দিলাম, ঠিক আছে। দ্রবণের মধ্যে এই কথাটুকু ইম্পর্টেন্ট, এই কথাটুকুই হচ্ছে এক্সপ্লেনেশন। অথবা তোমাদের যদি এই রকমের একটা কোশ্চেন দিতে পারে যে ঘনমাত্রা এবং দ্রাব্যতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, এই লাইনটুকু তোমাকে লিখতেই হবে, তাছাড়া মার্ক পাবা না। কি লিখতে হবে? দ্রবণের মধ্যে দ্রব যুক্ত করলে ঘনমাত্রা বৃদ্ধি পায়। দ্রবণের মধ্যে যদি ঘনমাত্রার মানে দ্রব যুক্ত করলে ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাহলে দ্রাব্যতাটাও সাথে সাথে বৃদ্ধি পাবে না ভাইয়া? দ্রাব্যতাটাও তো সাথে সাথে বৃদ্ধি পাবে। তাহলে এখানে হচ্ছে দ্রবণ যদি সম্পৃক্ত হয়, ঘনমাত্রা মানে হইতেছে তোমার দ্রাব্যতা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হবে, এটা আমি লাস্ট লেকচারে বলছি। ওটা কখনো অতিপৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হবে না, দ্রাব্যতা সব সময় হবে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। বুঝাইতে পারলাম? তাহলে কেন আমি এখানে মোলার ইউজ করলাম বা ঘনমাত্রার একক ইউজ করলাম সেটা আমি ব্যাখ্যা করলাম। যে তুমি একটা জারের মধ্যে আগে থেকে কিছু চিনি এবং কিছু পানি দিয়ে রাখবা, যে ঘনমাত্রাটা পাবা তার ওইটা তুমি খাতায় লিখে রাখবা, এবং কিছুক্ষণ পরে তুমি আরো কিছু চিনি এড করবা, দেখবা যে তুমি ঘনমাত্রা কি একটু বেশি পাইতেছো। তার মানে ঘনমাত্রা আগে যখন ছিল 10, সাপোজ ধরে নিলাম 10, ওইখানে আমাদের দ্রাব্যতাটা ছিল একটা নির্দিষ্ট মান। আবার যখন তুমি ঘনমাত্রা বাড়াইলা হচ্ছে 15, চিনি দেওয়ার পর যখন 15 বানাইলা, তখন দেখবা যে তার ঘনমাত্রাটা একটু হলেও বেড়ে যাবে। তাহলে ঘনমাত্রার সাথে আমাদের দ্রাব্যতার সম্পর্ক কি? দ্রাব্যতার সম্পর্ক আমাদের সমান হারে বাড়তেছে। তার মানে আমরা দ্রাব্যতার এইখানে আমরা লিখতে পারি মোলার। বুঝাইতে পারলাম ভাইয়া? এখন আসো মেইন কোশ্চেনে। এতটুকু আমি এক্সপ্লেইন করলাম, কারণ এগুলো এমসিকিউ এ অনেকে না বুঝেই ভুল দেখাই আসে, ঠিক আছে। এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া দ্রাব্যতার গুণফল বা হইতেছে আমাদের কে এসপি, দ্রাব্যতার গুণফল বা কেএসপি, এর তো দুইটা একক আছে, আমরা কখন কোনটা ইউজ করব? তোমার দেখবা কোশ্চিনের মধ্যে তোমার মোল পার লিটার দিয়ে বলবে যে হচ্ছে গ্রাম পার লিটারে কনভার্ট করো, অথবা গ্রাম পার লিটার দিয়ে বলবে মোল পার লিটারে কনভার্ট করো। কেমনে করবা ভাইয়া? খুবই ইজি কনসেপ্ট, অল্প একটু ডায়াগ্রাম তোমরা যদি জানো তাহলে করতে পারবা। আসো আমরা দেখি কেমনে করব মোল পার লিটার। দেখো খুবই ইজি, একটা দেওয়া থাকলে আর একটা রূপান্তর কেমনে করবা? মোল পার লিটার দেওয়া থাকলো, একটা উভমুখী চিহ্ন দিবা। কি মুখী চিহ্ন দিবা? উভমুখী চিহ্ন দিবা। এটার সাহায্যে খুব দ্রুত মনে রাখবা। এখানে গুণ দিবা এম, এইখানে গ্রাম পার লিটার, এইখানে ভাগ দিবা এম। ভাইয়া মোল পার লিটার থেকে দেখো এই দিকে চিহ্নটা না, মোল পার লিটার থেকে এই দিকে, মানে মোল পার লিটার থেকে যদি তুমি গ্রাম পার লিটারে যাইতে চাও, যে যৌগটা দিবে তার তোমার আণবিক ভর দ্বারা গুণ দিতে হবে। আণবিক ভর, এই এম মিনস আণবিক ভর দ্বারা গুণ দিতে হবে। এবং তুমি যদি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে আসতে চাও ভাইয়া, তাহলে তোমাকে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? এতটুকু জিনিস জানলে কনসেপ্ট শেষ। এটার জন্য অনেক বই পড়ার কোনো দরকার নাই, অনেক হাবিজাবি কিছু পড়ার দরকার নাই, জাস্ট এই ডায়াগ্রামটুকু ফলো করবা। সিম্পলি মোল পার লিটার থেকে এম মানে হচ্ছে আণবিক ভর গুণ দিলে তুমি পাবা গ্রাম পার লিটার। যদি গ্রাম পার লিটার দেওয়া থাকে তাহলে তুমি আণবিক ভর ভাগ করে দিয়ে কি পাবা? মোল পার লিটার। সিম্পল না? ঠিক আছে, তাহলে এতটুকু আশা করি বুঝাইতে পারলাম। এখন আসো